দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কে আমাদের ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন যে প্রতিদিন আমরা এই অনুষ্ঠানটি করে থাকি মানডে টু ফ্রাইডে, এবং আজকে যথারীতি আমাদের যে সাবজেক্টটি থাকে আমাদের এই ইমিগ্রেশন বিষয়ক যে আমাদের প্রোগ্রামটা করে থাকি, আজকের বিষয়টা হচ্ছে খুবই একটি আনন্দের বিষয়। সেটা হচ্ছে আমরা গত সপ্তাহে আলাপ করেছি, এর আগেও আমরা আলাপ করেছি যে নতুন যে ইমিগ্রেশন নীতিটি প্রেসিডেন্ট বাইডেন চালু করতে যাচ্ছেন অগাস্টের 19 তারিখ থেকে, আপনারা সবাই জানেন। তো ওইটার ব্যাপারে আমরা আলাপ করব। দ্যার ইজ প্যারোল ইন প্লেস, PIP যাকে বলি আমরা সংক্ষেপে, সেই বিষয়ে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান এবং আছেন আমাদের নিকি রিয়াদ, যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন এই গেহিন অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে। আর দর্শক যারা এইমাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে, তাদের জন্য রইল শুভকামনা। অবশ্যই আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। আর পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের প্ল্যাটফর্মগুলোতে ইউটিউবে যারা সংযুক্ত হবেন, তাদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, এবং অবশ্যই ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের যে নাম্বারটি থাকে 6463079828, এই নাম্বারই আপনারা সবসময় আমাদেরকে যুক্ত করার চেষ্টা করবেন। তবে আমি অনুরোধ করবো একটি প্রশ্নে সীমাবদ্ধ থাকার জন্য, যাতে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি। আর ফেসবুকের কমেন্টগুলো আমরা দেখব অবশ্যই। তো আমরা দেরি না করে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। সো অ্যাটর্নি সুরাইয়া, ওয়েলকাম। After a long break you have been here. Thank you. I think আমাদের যে সাবজেক্টটি আজকে আমরা চয়েস করেছি, ইউ নো ভেরি ওয়েল, আপনারা জানেন যে প্রেসিডেন্ট বাইডেনের যে অনুষ্ঠানটা, যে নতুন ইমিগ্রেশন নীতিটি ডিক্লেয়ার করেছেন এবং যেটা কার্যকর হতে যাচ্ছে অগাস্টের 19 তারিখ থেকে, আমরা জানি। তো ওই বিষয়ে আসলে আমাদের শ্রোতাদেরকে এবং আমাদের দর্শকদেরকে আমাদেরকে আপডেট করার জন্য গত সপ্তাহে আমরা আলাপ করেছি আমাদের এপিসোডে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব, কি আপডেট আছে। এবং আমরা শুনেছি যে অন্যান্য যে ভিসা ক্যাটাগরিগুলো আছে, আপনি জানেন যে, আপনিও শুনেছেন যে আমাদের ঢাকাতে US এমবাসি এখন আপাতত তারা এই কোনো কনসুলেট সার্ভিস দিচ্ছে না, ইনডেফিনিট পিরিয়ডের জন্য বন্ধ। আমরা জানি না ওদের জন্য কি হতে পারে ইন ফিউচার, কীভাবে কি করা যায়। এক্সপিরিয়েন্স যাদের দরকার, জরুরি যাদের দরকার, তারা কি অবলম্বন করতে পারে পন্থা, নাকি তারা ওয়েট করতে হবে। সো আমি দেরি করব না, I take one at a time. So that form is on you. Sure, thank you so much. So let's start with the issue of the embassy closure, the US embassy closure in Bangladesh. So that is, of course, a very problematic issue for those who are waiting for their visa interviews to come to the United States. So you know, this isn't the first time, obviously, that a U.S. embassy abroad has closed. There's been civil wars in other countries, which has caused closures. So what I recommend in that situation is, if any applicants have any ties to any other countries where there is a U.S. embassy, they may want to consider whether they have sufficient ties to ask their case to be moved to that U.S. embassy, U.S. embassy's jurisdiction. So it's not automatic. It's not always granted. That person has to have ties to, for example, Malaysia, Singapore, wherever it may be. Maybe they have visas. Maybe they have a business in that country, and that might facilitate moving their case from the U.S. embassy in Dhaka to the U.S. embassy in those countries. So that might be a solution for those people who are waiting for their interviews in Dhaka. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আপনারা শুনতে পারলেন যে US এমবাসি ঢাকার যে সিচুয়েশনটা উনি শেয়ার করলেন, এবং উনি কিছুটা আপনাদেরকে তথ্য দিলেন যে যাদের প্রয়োজন অতি শিগগিরই ইন্টারভিউ ফেস করার, তারা হয়তো ফাইলটাকে মুভ করে ওই যে দেশগুলোর কথা মেনশন করলে, উনি বলছেন নিকি আপনি যদি একটু বলতেন, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই আমরা জানি যে ইন্টারভিউর জন্য অপেক্ষা ছিলেন বা আছেন, বা তাদের ডেট ছিল, বাট সাডেনলি যেহেতু এটা বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের কি করণীয়? সুরাইয়া আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করছেন, যে আমাদের দেশের পরিস্থিতির কারণে এখন আমাদের বাংলাদেশে আমেরিকান এমবাসি কনসুলেট বন্ধ আছে, কিন্তু আপনাদের যাদের মনে করেন ইন্টারভিউ অলরেডি স্কেজুল হয়ে গিয়েছিল, অথবা মনে করেন আপনাদের এখানে এসে যারা স্টুডেন্ট আপনাদের এখানে এসে ক্লাস শুরু করতে হবে, এই ধরনের কিছু সিচুয়েশন, মানে যাদের ইমার্জেন্সি অবশ্যই আপনাদেরকে তাড়াতাড়ি ভিসা মানে ইন্টারভিউ ফেস করতে হবে, তাদের জন্য অ্যাটর্নি সুরাইয়া বললেন একটা কথা
কথা, যদি সম্ভব হয়, যাদের বিভিন্ন জায়গায় টাইস আছে মানে আপনাদের যোগাযোগ আছে, মনে করেন আপনাদের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভুটান, এই সমস্ত কান্ট্রিগুলোতে যদি আপনাদের সুযোগ থাকে সেইখানে এমবেসির সাথে যোগাযোগ করে সেই সমস্ত দেশগুলোতে আপনারা যদি ইন্টারভিউটা দিতে পারেন, এটাও কিন্তু সম্ভব। এবং বিশেষ করে আজকের এই কথাটা, যাদের ইমার্জেন্সি, যাদের অবশ্যই এই দেশে আসতে হবে, আমি যেহেতু বললাম কয়েকটা কথা, যাদের স্টুডেন্ট ক্লাস শুরু হয়ে যাচ্ছে অথবা ইন্টারভিউ পড়ে গিয়েছিল এবং আপনারা ওইটা মিস করতে চাচ্ছেন না, তারা কিন্তু এই কয়েকটা দেশের এমবেসির সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই এমবেসি এই ইন্টারভিউগুলো করা যায় কিনা সেটা যোগাযোগ করতে পারেন। কারণ আমরা তো বলতে পারছি না কতদিন পর্যন্ত এমবেসি বন্ধ থাকবে, এটা হয়তো অনির্দিষ্টকালের জন্য হতে পারে, সেই জন্য এটা আপনাদের জন্য উপদেশ। জি, দর্শক আপনারা আশা করি ওনার কথাগুলো গুরুত্ব সহকারে নিবেন, কারণ হচ্ছে আমি জানি বা আপনারা সবাই জানি আমরা যে অনেকেই ভিসা ইন্টারভিউ, সেটা নন ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট, বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা জানি সেগুলোর ক্ষেত্রে কি হতে পারে। কারণ আমরা জানি যে অনেকেরই প্রয়োজন জরুরিভাবে আসা, বা অনেকের আত্মীয় স্বজনরা আছেন, সেই জন্য এটা বলা আর কি। তো আপনারা আশা করি এটা মাথায় রাখবেন যে কি করণীয়, যদি আপনারা এই ধরনের কোনো অ্যাকশন নিতে চান তাইলে অবশ্যই আপনারা আপনাদের লয়ারের সঙ্গে যোগাযোগ করবেন। So they have to, what is the process? They have to see their lawyers or attorneys? It's always best to proceed with an attorney, somebody that knows what they're doing and, has experience doing this. But, a doctor is not, you could do surgery on yourself, right? You don't need a lawyer, but it's certainly advised. There is a process, and the attorney would know what to do to get the case transferred. Okay. About the PIP program, right? Parole in Place. This is a humongous project. Around 50,000 people will be accommodated, or something like that. I heard, including the children, like around 20,000 children will be also affected, and there are stepchildren. And that's what in the last episode Attorney Gehi was referring. So, Yes. in this, এটার বিষয়ে আপনার কি মতামত, মানে আপনি একটু যদি বর্ডার পাসপোর্ট থেকে বলতে পারতেন তাহলে দর্শকদের সুবিধা হতো, আর আমাদের নিকি অবশ্যই এটাকে করবেন, বর্ণনা দিবেন। Yes. So on the topic of stepchild, so what do we mean what does the INA, the Immigration and Nationality Act, what does it say about what is a stepchild? A stepchild under immigration law is a child who was under the age of 18 when their biological parent married the U.S. citizen. So that's important to keep in mind, that is the definition of a stepchild under immigration law. So as far as the PIP goes, the administration has kept us on our toes. They're accepting applications, as they say, on August 19th, which is Monday, but yet they have not released any specifics on how this program is going to work, what forms are going to be filed, are needed to be filed, what filing fees there are, where these forms need to be filed. We have heard nothing from the government about this, even though the program starts, they will start accepting applications on Monday. We know what the requirements are, but that's about it. One thing we can do is we can hypothesize how this program will work based on a similar program, which is already in place for family members of the U.S. military. So we can look at that program and we can hypothesize how this new spousal PIP program might work. That's one thing we can do. Okay, so that military program you're talking about, these are very similar you're talking about? I would presume, because they're both called, the administration has called both of the programs parole in place. So I would presume that they would be similar. Again, no one knows, because we have not heard from the government about any specifics of how this program will be executed. Okay, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে অগাস্টের 19 তারিখ থেকে যে প্রোগ্রামটা মানডে থেকে শুরু হতে যাচ্ছে, আমরা জানি, আপনারা সবাই জানেন দর্শক, তো সেটার ব্যাপারে কি আপনাদের কোনো ফর্মস আপলোড করা হয়েছে, বা কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে? ইজ দেয়ার এনি স্পেসিফিক ফর্মস টু বি ফিলড ইন? উই নো ভেরি মাচ। Yeah, they haven't gave us any information on that.
জি নিকি, আপনার জন্য অনেক কিছু আছে বলার, সুন্দর করে সামরাইজ করে আমি স্পেসিফিক যেগুলা দর্শকদের অ্যাটেনশনে আসা উচিত আপনি অবশ্যই সেগুলো বলবেন। পাশাপাশি আমরা পরবর্তী প্রশ্নগুলোতে যাব, তবে এখন আমরা পিআইপিটা নিয়ে কি গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে, যেহেতু আমাদের যে আজকের সাবজেক্ট পিআইপির ব্যাপারটা যেটা বললেন অ্যাটর্নি সুরাইয়া, আপনি একটু বলুন প্লিজ। জি, অ্যাটর্নি সুরাইয়া বাইডেন্স পেরোল ইন প্লেস নিয়ে যে কথাগুলো বললেন, যে সেটার ঘোষণাটা এই মাসের 19 তারিখের পর আসছে আমাদের কাছে। আমরা বিস্তারিত কিন্তু আসলে সব জানতে পারবো 19 তারিখের পরেই। এর আগে কিন্তু আমরা বিস্তারিত জানি না, কিন্তু শুধু জানি কারা কারা এর আওতায় আসছেন। নাম্বার 1 হচ্ছে আপনারা যারা আমেরিকাতে বর্ডার ক্রস করে এসেছেন নট বাই ভিসা, এবং যারা গত 10 বছর ধরে আমেরিকাতে আছেন এবং একজন ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন, এবং আপনাদের বড় ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, আর যাদের স্টেপ চাইল্ড আছে তারা এই আওতার মধ্যে আসবেন। আর অ্যাটর্নি সুরাইয়া স্টেপ চাইল্ড কাদেরকে বলা হয় সেটা একটু সুন্দর করে বললেন, যে ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী যাদের বয়স 18 বছরের নিচে এবং যাদের বাবা মা মানে মনে করেন একজন ইউএস সিটিজেন একজন মহিলাকে বিয়ে করেছেন, এই মহিলার আগের ঘরের একটা বাচ্চা আছে, এখন বলছে যে এই বাচ্চা তার মানে তার মা একজন ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন, সেই যে তারাই হচ্ছে স্টেপ চাইল্ড। তো স্টেপ চাইল্ডের কথাটা কেন আসছে? বায়োলজিক্যাল চাইল্ড, বাবার বায়োলজিক্যাল চাইল্ড তো অটোমেটিকই এখানে গ্রিন কার্ড পেয়ে যাবে, কিন্তু স্টেপ চাইল্ডের কথাটা বলা হচ্ছে কারণ মায়ের আগের ঘরের বাচ্চা পাওয়াটা কঠিন হয়, সেই জন্য এইটা স্টেপ চাইল্ডের কথাটা আসছে, যে বাবা আমেরিকান সিটিজেন, মা বর্ডার ক্রস করে এসেছে এবং তার আগের ঘরে একটা বাচ্চা আছে, সেও এখন এই আইনের আওতায় এখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর আমরা বারবার বলছি অগাস্টের 19 তারিখের পরেই আমরা বিস্তারিত সবকিছু জানতে পারবো। তবে এটা খুশির খবর যে যারাই কিন্তু এই নিয়মের মধ্যে আসছেন তারাই কিন্তু এইটার মধ্যে গ্রিন কার্ড পাবেন। Attorney Suraya, I just want to say one thing. I had a client today. He had an asylum interview today and individual hearing. Before taking the interview, judge found that he was married to a U.S. citizen. He crossed the border and he had no criminal record. So judge told him, "You already in the PIP program, so we don't need to take your individual hearing." So it was a good news. He called me. Actually, I want to come to your office. I said, please come after August 19. Yes. Wow, that's a very দর্শক আপনারা তো ইনস্ট্যান্ট এক্সাম্পল পেয়ে গেলেন, তো এটা অলরেডি ইন প্লেস। আর সেটা হচ্ছে একটা কথা অ্যাটর্নি সুরাইয়া, যে ইজ দেয়ার এনি দে হ্যাভ গিভেন ইউ any fees or anything, how much it could be, the cost, financial involvement, government fees? No, they haven't released any of that information. Oh. Yeah, they're really keeping us on our toes. They haven't released any of that information. We're all waiting to hear. But like I said, we can compare it to the military PIP. So the military PIP, how that works, obviously in that case you have to have an immediate family member in the military or formerly in the military. In this new program, that's not required. What's required is the spousal or stepchild relationship. But in that program, what happens is that you apply for the PIP on the form I-131. There's no filing fee. It goes to the local field office where that person resides. Once that application is filed, then the person is called in for, you can call it an interview. They're called to a window. Some basic questions are asked, and if the application is approved, then the person receives the I-94. So that's why it's called parole in place. They did not have to go to the border to get the I-94. They were paroled from where they are. They're paroled in place. And then once they have that I-94, of course, then they qualify for adjustment of status. With that I-94, they can now move on to file their I-485 application for permanent residency for their green card. So that's how the military PIP program works. I would guess that the spousal PIP should be working in the same way,
we don't know. There's going to be, 500,000 people who would be eligible for this spousal PIP. So maybe due to the volume, it's going to be processed differently. We just don't know yet. Yeah, absolutely. Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছি. It's a huge 500,000, and then there are lots of children that was mentioned. I read the article on the internet, and I found that there are a lot of children will be also adjusted accordingly. They are expecting, it's their forecast. So in reality, we don't know how much it could be, the numbers. But given the example you are giving on the military base, so it should be something like similar. So Nikki can give a guess to the viewers. আপনি আমাদের দর্শকের জন্য যেটা বলতে পারেন, এটা একটা এক্সাম্পল দিয়েছেন উনি, এবং এইটা মতোই হতে পারে আমাদের যে স্পাউস রিলেটেড যেগুলো হতে যাচ্ছে অগাস্টের 19 তারিখ থেকে. Before I go ahead, I have one question to Suraya. Suraya, so this is for military who is already a green card holder. You're talking about who is in the military or their spouse? Their spouse. So the military PIP is somebody does not have proof of their entry if they came in, let's say, through the border, and then they end up marrying somebody in the military, or their child over 21, for example, joins the military. Normally, they would not be able to adjust their status. So under the military PIP program, they apply for the PIP, they get their I-94, and then they become adjustable. Yes. Okay, so Attorney Suraya যেটা বললেন আমি এটা ক্লিয়ার হয়ে নিলাম। সেটা হচ্ছে যে আপনারা যারা মনে করেন বর্ডার ক্রস করে এসেছেন এবং আপনারা একজন যারা মিলিটারিতে কাজ করছে তাকে বিয়ে করেছেন, অথবা এমন কাউকে বিয়ে করেছেন যে আগে মিলিটারিতে কাজ করতো, তাদের জন্য ব্যাপারটা এরকম হবে যে আপনি সে মিলিটারিতে যে বেস থাকে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন ফিল আপ গুলো করবেন, তারপর আলটিমেটলি আপনাদেরকে একটা অফিসে পাঠানো হবে যেখানে আপনাদেরকে I-94 দেওয়া হবে। I-94 মানে হচ্ছে যে আপনি কিভাবে এই দেশে প্রবেশ করলেন, ঢুকলেন, সেটার একটা প্রমাণ। তাহলে এই জিনিসটা উনি বলছেন যে বাইডন পেরোল ইন প্লেসটাও যা মিলিটারি যারা কাজ করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। আপনারা যদি কেউ মিলিটারি কাউকে বিয়ে করে থাকেন তাদের ক্ষেত্রেও সে একই নিয়ম প্রযোজ্য হচ্ছে। ধন্যবাদ Nikki, Riyad. Suraya, I have a question on the Facebook. I have already answered one question that she's asking about whether US embassy is open now. So I told no, it's closed for the time being. So Mr. Faisal Ahmed, who is asking how long it takes for I-130 for parents to get approval. Usually, for I-130 for the parents, how long it takes to get approval? The I-130, what we've seen in our experience for parents doesn't take long. Usually the issue in those situations, especially in our community, is proving the identity of the parent. Usually they don't have a birth certificate, or, there's issues related to that. But usually we see it approved, 6 months to 1 year is what I would say on average, what we see for parents of U.S. citizens. Yeah, thank you very much. Mr. Faisal Ahmed ভাই, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমরা অবশ্যই সবসময় আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা দর্শক যারা ফেসবুকে প্রশ্ন রাখতে চান অবশ্যই রাখবেন, এবং সরাসরি যারা ফোন করতে চান তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। সো দ্য নেক্সট, আমরা এই গত কয়েকটা এপিসোডে অ্যাটর্নি নরেশ গিহি ছিলেন, তো ওনার সঙ্গে মনে আবদ্ধ। সো উনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের যে প্রস্তুতি প্রণালী, মানে এই যে অগাস্ট 19 অনওয়ার্ডস, এই যে এতগুলো লোক, এতগুলো অভিবাসী, তারা তাদের ফাইলগুলো করবেন, কিভাবে করবেন, কোথায় যাবেন, what are the documents required, কি ডকুমেন্ট দিতে হবে, is there any like D-160 or what is that history file, ওটা তো অনেক সময় লাগে। তো প্রস্তুতির জন্য আপনাদের কি নির্দেশনা থাকবে, what are the instruction or advice to the people that they need to bring in to face or to interpret with a credible lawyer, I mean to say. Right. So you want to be ready to file your application on August 19th. And the reason is, as you know, this is an election year. So we don't know how long this program is going to last. It could easily be rescinded
come January 20th. We don't know. So you'll want to have everything ready so that it's ready to file, so that it can get processed as soon as possible. Yeah. Now, what we do know is that you have to have been residing in the United States for 10 years. How do you prove that? How do you prove that you've been in the United States for 10 years, especially if you are undocumented? Frequently, what we advise our clients is, even if you don't have a social security number, sometimes our clients have the ITIN, the individual taxpayer number, and they've been filing taxes with the IRS using that ITIN. So you can use that to prove your presence in the United States for the last 10 years, your tax returns. If you visited a doctor, your medical records, if you're in school, your educational records, social media, if you checked in certain places over the last 10 years. If you've had children in the United States, their birth certificate will show which hospital the children were born in. So these are just examples of how you can prove your presence. You can get your lease. You can get, if you don't have a lease, letters from your landlord or previous landlords, bank account statements showing that you have transactions at places in the United States. So depending on your circumstances, there's different ways to prove that you were in the United States for the last 10 years. So we do know that's a requirement. We know that you have to be married to a U.S. citizen as of the date the program was announced. So you'll want to prove the marriage. You want to have proof that your spouse is a U.S. citizen, whether it's that they were born in the United States or they have certificate of naturalization. You'll want to have that document ready. Those are the bare requirements that we know about. So those documents, those who are eligible can start gathering those documents. Thank you. Nikki, please up this share. শিওর অ্যাটর্নি সোয়েরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যদিও বাইডেন পেরোল ইন প্লেসটা আমরা এখন শুনছি যে আসছে অগাস্ট 19, কিন্তু আমরা জানি এটা কিন্তু ইলেকশনের বছর এবং জানুয়ারি 20-র পরে এই প্রোগ্রামটা থাকবে কিনা এটাও কিন্তু আমরা শিওর না। সো আপনারা যারা এটা সুযোগ নিতে চান এই জানুয়ারি 20-র আগেই আপনারা একদম উঠে পড়ে লেগে যান, কারণ যতদিন থাকে ততদিনের মধ্যে আপনারা যারা অ্যাপ্লাই করে দিবেন তাদের কেসটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। সো জানুয়ারি 20-র মধ্যে আপনারা কি করতে পারেন সেটা উনি বলছেন। এক নম্বর কথা যে অনেকে যারা বর্ডার ক্রস করে এসেছেন এবং আপনাদের কোনো প্রমাণ নাই যে আপনারা এই দেশে ঢুকেছিলেন, তারা আপনারা কিভাবে প্রমাণ করবেন যে আপনি 10 বছর ধরে আছেন। তো সেই ক্ষেত্রে উনি অনেকগুলো সুন্দর উদাহরণ দিয়েছেন। যেমন মনে করেন আপনি যদি এই দেশে এসে ট্যাক্স রিটার্ন করে থাকেন, আপনার যদি টিআইএন নাম্বার থাকে, তাহলে ট্যাক্স রিটার্ন একটা অনেক বড় প্রমাণ যে আপনি এখানে কত বছর ধরে আছেন। তারপর মনে করেন ধরেন আপনার যদি কোনো কারণে আপনি ডাক্তার দেখিয়ে থাকেন, সেই ডাক্তারের রিপোর্টগুলো আছে কিনা, রিপোর্টগুলো থেকে বোঝা যাবে কখন আপনি গিয়েছিলেন। তারপর মনে করেন আপনি যদি কোনো স্কুল অথবা কলেজে ক্লাস করে থাকেন, সেখানে আপনার সেই এডুকেশনাল রিপোর্টটাও আপনার একটা বড় প্রমাণ আপনি কবে থেকে ক্লাস করছেন। তারপর আমি আরেকটা কথা বলেছেন, সোশ্যাল মিডিয়া এখানে একটু কাজ করবে। যে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি অনেক সময় চেক ইন দিয়ে থাকেন, আমি আজকে টেনেসিতে আছি অথবা আমি জর্জিয়াতে আছি, সেটাও একটা প্রমাণ কিন্তু যে আপনি কত বছর ধরে এই দেশে আছেন। আরেকটা হচ্ছে যারা আপনার বাচ্চা যদি এখানে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তো বাচ্চার বার্থ সার্টিফিকেট অবশ্যই একটা বড় প্রমাণ। তারপর মনে করেন আপনার যদি বাড়ি ভাড়ার লিজ থাকে, আর যদি লিজ না থাকে বাড়িওয়ালার কাছ থেকেও আপনি কিছু লেটার আনতে পারেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট একটা অনেক বড় প্রমাণ, কবে থেকে আপনি ব্যাংক ট্রানজাকশন করছেন সেটা দিয়ে প্রমাণ করতে পারেন। তারপর আরেকটা বড় প্রমাণ সেটা দেখাতে হবে যে আপনার স্পাউস, আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ ইউএস সিটিজেন কিনা। সেই ক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেট
সার্টিফিকেট, তাদের ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই যে ডকুমেন্টগুলোর কথা আমরা বললাম, এই কাগজগুলো আপনারা এখনই জোগাড় করে ফেলেন, কারণ কতদিন পর্যন্ত এই লটা থাকে আমরা বলতে পারি না। তাড়াতাড়ি এই লয়ের সুযোগ নিন, এই কাজগুলো আপনারা গুছিয়ে ফেলুন এখন থেকে। ধন্যবাদ নিকি আপনাকে, অ্যাটর্নি সুরাইয়া। আমরা দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর ফিরে আসলাম। আমাদের আজকে অনেক কোয়েশ্চেন আসছে, ফেসবুকেও আসতেছে। অ্যাটর্নি সুরাইয়া, there are a lot of questions coming in related to the US Embassy Dhaka fact sheet. Now, Mr. Naeem Ahmed, one gentleman, he is asking his parents' decree has been already updated in 1 year. So now he is in dilemma how long it will take. Yes. So 1 year, it's not unusual. It's not unheard of. So, there's no telling when they'll get their interview. And now that the embassy's closed, there's definitely no telling. Again, like if it's been pending for a long time, you'll want to consider whether a mandamus is appropriate for an unreasonable delay, and you could speak to an attorney to see if that is the appropriate option for you. Thank you. জনাব, আশা করি আপনি বুঝতে পেরেছেন উত্তরটা। Now another gentleman who is in a trauma, literally, Mr. Ibrahim Ahmed. He's since the embassy is closed, so his interview is scheduled. It was supposed to be on September 2nd. Oh, good. So now what he should do? Yeah, so I mean, the only option at this point that I can recommend is if he has any ties to any other country with the U.S. Embassy, to consider transferring his visa application to that U.S. Embassy. Okay, so for that, where he has to contact? I mean, the attorney, or he has to inform the U.S. Embassy? He has to inform the U.S. Embassy. ওকে, নিকি আপনি একটু যদি হেল্প করতেন প্লিজ। জি, আপনার খুবই আসলে সংকটপূর্ণ টাইমিং, যে আপনার সেপ্টেম্বর 2nd আপনার ইন্টারভিউ ছিল, এখন এমবেসি ক্লোজ। এক্ষেত্রে অ্যাটর্নি সুরাইয়া বলছেন আপনার যদি কোনো টাইস থাকে, টাইস মানে আপনি যদি কোনো বন্ধন থাকে আর কি অন্য কোনো দেশের সাথে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশের আমেরিকান কনসুলেটে আপনি ফোন করে যোগাযোগ করে বলতে পারেন যে আমার দেশের এই সিচুয়েশন, আমার দেশের এমবেসি এখন ক্লোজ, কিন্তু আমার ইন্টারভিউ সেপ্টেম্বর 2nd, আমি আমার কেসটা আপনার দেশে ট্রান্সফার করে চাই, আমাকে কি করতে হবে? আপনি কিন্তু সরাসরি গুগল থেকে ওই সমস্ত দেশের কনসুলেটের ফোন নাম্বার নিয়ে আপনি সরাসরি ফোন করে আপনি জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনার তো এখন সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। ধন্যবাদ নিকি। দর্শক আবারও বলছি, ফেসবুকে অনেকেই আপনারা প্রশ্ন করছেন আমেরিকান এমবেসি, ইউএস এমবেসি কতদিন বন্ধ থাকবে, সেটার উত্তর আমাদের কাছে নাই। এটা ভেরি ইনডিফিনিট পিরিয়ড, এটা যে কোনো সময় ওপেন হতে পারে, এটা তাদের জুরিসডিকশন, এটা আমাদের হাতে। আমরা আসলে আমাদের অ্যাটর্নি সুরাইয়া বা আমরা কিছু এই ব্যাপারে বলতে সুনির্দিষ্ট কিছু বলতে পারছি না এই মুহূর্তে। সবাই ভালো থাকবেন। আর আরেকজন প্রশ্ন করছিলেন about that Mr. Faisal, he was asking about his I-11, I-130, then he was asking what is the following steps, I mean after his parents. Okay, so after the petition is approved, then the next step will be to apply for the visa. So that's done through NVC. You fill out the DS-260 on their website. It's electronic. And then you wait for an interview just like everyone else. Okay, thank you. ফয়সাল সাহেব, আশা করি আপনার উত্তর পেয়েছেন। সবাই আমরা জানি সবাই এখন একটু কনসার্ন ইউএস এমবেসি বন্ধ হওয়াতে, অনেকেরই ইন্টারভিউর ব্যাপার আছে এখানে আমরা জানি। আপনাদের মতো আমরাও আমাদের দর্শকদের জন্য দুঃখিত যে আমরা এই মুহূর্তে আসলে যেহেতু এটা ইনডেফিনিট পিরিয়ড আমরা কিছু বলতে পারছি না। আমরা আরেকটাই কথা, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের কাছে দর্শক আছেন টেলিফোনে, আমরা নিয়ে নিই, অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায়। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি ব্রুকলিন থেকে বলছি। জি আনোয়ার ভাই বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে তো দেশের পরিস্থিতি ভালো না। জি। তো এখন ইদানিং নাকি আমার একটা ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডেট আছে 29 তারিখ। এখন অনেকে থেকে নাকি শুনতেছি এখানে নাকি
এভারেজ নাকি অনেকের মানে নাম ঠিকানা জিজ্ঞেস করি ম্যাক্সিমাম কেসকে ডিসমিস করি, এটা কি আসলে কতটুকু সত্য? আপনার আপনার দেশের অবস্থার সঙ্গে আপনি নিজে অ্যাপ্লাই করেছেন নাকি অন্য কারোর জন্য কথা বলছেন? জি, আমি আমার নিজের জন্যই করছি। আচ্ছা, আপনি কি অ্যাসাইলেম? অ্যাসাইলেম। উনি জিজ্ঞেস করতেন ওনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং আছে। এখন দেশের পরিস্থিতির কারণে অনেককে নাকি কোনো প্রশ্ন না করেই ছেড়ে দিচ্ছে, এটাই উনি জানতে চাচ্ছেন, তাই তো? জি জি, এটা কি আসলে কি সত্যি না এটা কেসের উপর ডিপেন্ড করে? আচ্ছা, আমি যদি একটু অ্যাটর্নি সুরাইকে বলে দিই, অ্যাটর্নি সুরাই হি ইজ আস্কিং দ্যাট হি হ্যাজ ইন্ডিভিজুয়ালস হিয়ারিং ইন সেপ্টেম্বর, সো হি ইজ আস্কিং ডিউ টু দ্য সিচুয়েশন ইন আওয়ার কান্ট্রি, হি হার্ড দ্যাট nowadays the judge is not asking that many questions and they are just saying because of the situation they are just giving them, they are approving the asylum. Is it true or not? No, there's no way that can be true because the judge has to always develop the record. Especially at a final hearing, at an individual hearing, no one can just grant anything without any legal justification. So there is going to be testimony. The lawyer will have to ask questions and establish the eligibility because it has to be on the record. If it's not on the record, the government might appeal today, might appeal 10 years from now, 5 years from now. The record has to be developed and it has to be, the reason has to be there on the record. Okay, one more thing in that I want to, I mean, there's so much rumors in the community, you know. There are so much rumors in the community regarding all these facts going on right now. So his area of concern is that he heard from someone that the judges are very much liberal due to the prevailing condition in Bangladesh right now. That's what they're telling. Is that they are getting any advantage out of that? Yeah. No, it might be, you know, the other way around actually, because you know, a lot of claims from Bangladesh are based on persecution by the Awami League Party, which is arguably no longer in a position of power in Bangladesh. So now that factor is not there anymore. There are, of course, counter arguments to that point, but there is nothing automatic in immigration law. So, Nikki, আপনি আমাদের আনোয়ার ভাইয়ের জন্য একটু বলে দিন যে আসলে যেটা শুনছেন। জি, অ্যাটর্নি সুরাই বললেন যে আসলে ভাই আপনি যে কথাটা শুনেছেন সেই কথাগুলো সত্য না, কারণ কখনোই একজন জাজ আপনাকে পুরো বিশ্লেষণ না করে এমনিতেই আসলে দিয়ে দেয় না, কারণ উনি বলছেন যে কোর্ট যখনই আপনাকে হিয়ারিং করে তাদের কাছে বিস্তারিত একটা ডেসক্রিপশন থাকতে হয়, আপনাকে কি কি প্রশ্ন করেছেন এবং কিসের ভিত্তিতে আপনাকে অ্যাসাইলাম গ্র্যান্ট করা হচ্ছে। সো আপনি শোনা কথায় কান না দিয়ে আপনার যে কেস, আপনার যে স্টোরি, সেটাই আপনি ভালো করে প্রিপারেশন নেন, আপনি প্রিপেয়ার হয়ে যান, কারণ অন্যের কথায় ইয়ে করে আপনার কেসটা আপনি নষ্ট করবেন না প্লিজ। আর যে কথাটা উনি বললেন যে ঘটনা কিন্তু অন্যরকমও হতে পারে, কারণ বেশিরভাগ অ্যাসাইলামই হয়েছে যারা আগে আওয়ামী লীগের বিপক্ষে ছিলেন, অন্য দলগুলো করতেন। এখন উনি বলছেন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন কিন্তু সিচুয়েশন পুরোটাই উল্টো। তাই আপনি ওসব চিন্তা না করে আপনার কেসটা, আপনার যে স্টোরি, সেটাই আপনি ভালো করে স্টাডি করুন এবং আপনার কেসটাই আপনি প্রেজেন্ট করুন, প্রিপারেশন নিয়ে যাবেন, অন্য কিছুতে এখন। ধন্যবাদ নিকি। আমরা প্রচুর কলও পাচ্ছি, ফেসবুকে কোশ্চেন আসছে। অ্যাটর্নি সুরাই, there is another concern for the people. What is the denial rate now? Is the judges are denying it too much right now? You know, there's no way to know that. I mean, there are there is an organization who keeps track of judges' approval and denial rates. There's no way it can be processed so quickly. We've talked about before, it's a refugee roulette. It's a game of chance. So depending on the judge, depending on the jurisdiction, depending on the claim, there's so many factors that go into whether a claim is approved or not. There's no way to tell. Yeah. But it is state by state. It depends on the on the ratings of the
approval, right? Yes, Denial and approval. state by state, office by office, judge by judge. Okay, and the officer concerned, of course. দর্শক কে আছেন আমাদের সঙ্গে? দর্শক আমাদের সঙ্গে কেউ আছেন? দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওকে, আমাদের নিকি আপা, নিকি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে ভদ্রলোক বললেন ডিনায়াল কেসটা, এই ধরনের কোনো কিছু আমাদের কাছে কি রিউমার আছে যে এই ধরনের কিছু আপনাদের, আপনারা ডেইলি এগুলো হ্যান্ডেল করেন, তো আপনাদের কাছে কি কোনো তথ্য আছে এই ধরনের? জি, উনি আসলে জানতে চাচ্ছিলেন যে এখন ডিনাইলের পার্সেন্টেজটা কেমন কেমন অ্যাকসেপ্ট হচ্ছে, কেমন ডিনাইল হচ্ছে। তো অ্যাটর্নি যেটা বললেন আসলে ওরকম করে কিন্তু পার্সেন্টেজ বলা যায় না। আপনার পুরো জিনিসটা ডিপেন্ড করছে আপনার কোন স্টেটে আপনার কেস, কোন অফিসে আপনার কেস, আপনার কোন জাজ আপনার পড়েছে, এটা কিন্তু জাজের উপরেই বেশি ডিপেন্ড করে। কিন্তু অনেক জাজের কিন্তু অ্যাকসেপ্টেন্স অথবা ডিনাইলের পার্সেন্টেজ আছে। সো জাজের উপরেই বেশি ডিপেন্ড করছে। স্টেট একটা অনেক বড় ব্যাপার। আর সবচেয়ে বড় কথা তো আপনার স্টোরি, আপনার সিচুয়েশন কি, আপনার কেসটা কেমন, এবং আপনার প্রেজেন্টেশন, আপনাকে যে প্রশ্নগুলো করা হচ্ছে আপনি ওগুলো সুন্দরভাবে উত্তর দিতে পারছেন কিনা। আমাদের আগের একটা অনুষ্ঠানে আমার মনে আছে মিস্টার গেহি বলেছিলেন যে আপনি আপনার স্টোরিতে লিখেছেন ইমাম সাহেবের কাছে আমি দৌড়ে গেলাম অতটা, ওই দিন অতটার সময়, তারপর ওখান থেকে বের হয়ে আসলাম। কিন্তু আপনাকে যখন প্রশ্ন করা হলো তুমি যখন ইমাম সাহেবের কাছে গেলে তারপর কি হলো, তখন আপনি আর উত্তর দিতে পারছেন না। তার মানে কি, আপনার কেসটা সম্বন্ধে আপনি নিজেই জানেন না। আপনি যা লিখেছেন সেটাই আপনি ভালো করে পড়ুন, এবং প্রিপারেশন, আপনার কনফিডেন্স লেভেলের উপরেও কিন্তু অনেকখানি নির্ভর করছে আপনার কেস অ্যাপ্রুভ হবে কি হবে না। জি, ধন্যবাদ। অ্যাটর্নি সুরাইয়া, another concern, the issues regarding this new program people might face, like here the criminal records or whatsoever, is there any that issues are very important, right, for the applicants? Yes. So regardless of the specific rules, we know that there's some established rules of jurisdiction. So for example, if somebody has a deportation order, but they otherwise qualify for this new spousal PIP program, then they will have to take care of that deportation order. They might have to consider a motion to reopen. Maybe they can ask a DHS if they will join with that motion to reopen, and they might file a joint motion to reopen. So if there's a deportation order, then you certainly don't let that stop you from pursuing this program. You'll definitely want to speak to an attorney to see if that can be cleaned up by an attorney so that you can apply for the green card. Don't let that stop you. You know, if there's a criminal record, we don't know the details, but the rules don't say that you cannot have any criminal record. It just says you cannot have, you know, any major criminal record. So, you know, you'll also want to get that reviewed by an attorney to make sure at least that they're not an aggravated felony or what we call a CIMT. So I would certainly recommend speaking to an attorney to get your affairs in order so that you can take advantage of this program if you're eligible. থ্যাংক ইউ ভেরি মাচ। নিকি, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, ভেরি শর্টলি আপনি যদি একটু বলতেন মেইনলি রিগার্ডিং দিস ওয়ান। বললেন যে যারা যারা মনে করেন ডিপোর্টেশনের মধ্যে আছেন, মানে আগে আপনাদের কেস ছিল, আপনাদের ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে, কিন্তু আপনারা এখন 10 বছর ধরে আছেন, আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছেন, বর্ডার ক্রস করে এসেছিলেন, তারা কিন্তু হতাশাগ্রস্ত হবেন না। কারণ আপনাদের ডিপোর্টেশন অর্ডার থাকলেও আপনারা কিন্তু আপনাদের এই জয়েন্ট মোশন টু রিওপেন বলে একটা কথা আছে, ডিপোর্টেশনকে বন্ধ করে আপনার কেস রিওপেন করে আপনারা কিন্তু এই আইনের আওতায় অ্যাপ্লাই করতে পারবেন। সেই জন্য আপনারা ভালো করে অ্যাটর্নির সাথে কথা বলুন, এবং আপনাদের কোনো লিগ্যাল প্রবলেম থাকলে, অনেকে লিগ্যাল প্রবলেম থাকলে ভয়ে হয়তো এই জিনিসটা করতে চাইবেন না, কিন্তু আমরা বারবার বলছি ছোটখাটো কিছু থাকলে আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনারা একজন অ্যাটর্নির সাথে কথা বলুন, আপনি কোন পর্যায়ে আছেন জেনে নিন, ডিপোর্টেশন থাকলেই ভয় পাবেন না। সো এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ নিকি রিয়াদ, অ্যাটর্নি সুরাইয়া, it's always humble to be with you. You have spare your special time. Thank you very much for giving your time to the TVN24. দর্শক, আমরা বিদায় নিচ্ছি আজকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠান দেখা হবে।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।